সবাইকে নমস্কার। ইংরেজি নববর্ষে 2024 আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। 2024 আমাদের জন্য অন্য আঙ্গিকে সাজানো, ভগবানের আশীর্বাদ সেটা অন্য আমেজে। তার কারণ হচ্ছে 500 বছরের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের যে জন্মভূমি অযোধ্যা, সেটা আমরা জানি, কিন্তু তার জন্য প্রচুর লড়াই করতে হয়েছে, লাখো লোকের বলিদান দিতে হয়েছে। তো সেই প্রতীক্ষিত যে প্রাপ্তি, তার অবসান আমরা প্রাপ্তির দিকে গিয়েছি। 22 তারিখে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা এবং ভগবানের গৃহপ্রবেশ। আমরা আবেগতাড়িত আপ্লুত। আমরা এই স্বর্ণিম সনের একবারে ঐশ্বরিক এক দান যদি আমাদের উপরে না থাকতো, তাহলে আমরা এই বিষয়ের সাক্ষী, রামের প্রাণ প্রতিষ্ঠা, ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা এবং গৃহপ্রবেশ, সেটা আমরা সাক্ষী হতে চলছি। তা বিশাল বড় প্রাপ্তি, অনেক বড় গৌরবের, সেটা বলে কয়ে বোঝানো সম্ভব না। তো তার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সবার জীবন রামময় হোক, সুন্দর হোক, সুবাসিত হোক। তার পাশাপাশি আজকে আমাকে বলা হয়েছে যে বিকশিত ভারত সংকল্প যাত্রাটা কি। বিকশিত ভারত সংকল্প যাত্রা দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি 2023-এর 15 নভেম্বর ভগবান বিরসা মুন্ডাজির জনজাতি গৌরব দিবস উপলক্ষে তিনি সেটা শুরু করেছেন। ঝাড়খণ্ডের খুন্তি একটা ডিস্ট্রিক্ট, জনজাতি ডিস্ট্রিক্ট থেকে শুরু করেছেন। তার উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক নাগরিকরা, গরিব নাগরিকদের জন্য সরকার, গরিব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার সমর্পিত। 2014 সালে সরকারে আসার আগে এবং সরকারে আসার পরে উনি বলেছিলেন যে দেশের যারা জরুরতমন্দ, যাদের যেটা প্রয়োজন রয়েছে, তাদের জন্য আমার সরকার গরিবের জন্য, কৃষক, শ্রমিক, মহিলার জন্য সমর্পিত সরকার। তো সেই সরকারের জন্য গত 9 বছরে উনি অনেক যোজনা আমাদের জন্য তৈরি করেছেন, যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শোষিত, বঞ্চিত, যারাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন, সেই মহিলা হোক, যুবক হোক, পুরুষ হোক, শ্রমিক হোক, তাদেরকে কৃষক, তাদেরকে কেন্দ্রবিন্দু রেখে প্রত্যেকটা যোজনা উনি তৈরি করেছেন। এবং গত 9 বছরে আমরা প্রান্তিক রাজ্য ত্রিপুরা, আমরা তার অনেক সুফল আমরা লাভ করেছি। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরে 94,153 জনকে ঘর দিতে সক্ষম হয়েছি আমরা, এবং গ্রামীণ জন্য 3,77,000 ঘর আমরা দিতে সক্ষম হয়েছি, যার মধ্যে নিয়ার অ্যাবাউট 80% কমপ্লিটেড। তাছাড়া 3,03,000 উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশান, 3,30,000 স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রায় 1,70,000 পরিবারকে দীনদয়াল উপাধ্যায় যে বিদ্যুৎ যোজনা, বিনা পয়সা কারেন্টের ব্যবস্থা করা, প্রায় 72% পরিবারে প্রধানমন্ত্রী জল জীবন মিশনের প্রতি ঘরে নল, প্রতি ঘরে জলের ব্যবস্থা, 2,18,000 নাগরিক ই-শ্রম কার্ডের অন্তর্ভুক্ত হয়েছেন, 13 লাখের উপরে নাগরিক আমরা আয়ুষ্মান ভারতের কার্ডের অন্তর্ভুক্ত আমরা হয়েছি। তাছাড়া 2 লাখের উপরের নাগরিক আমরা, ত্রিপুরা রাজ্যের সংখ্যায় আমি বলছি, আমরা আয়ুষ্মান ভারত কার্ডের লাভ আমরা গ্রহণ করেছি। রোজগারের জন্য স্বরোজগার আত্মনির্ভর ভারতের লক্ষ্যে উনি আমাদেরকে অনেক প্যাকেজ দিয়েছেন। শুধু আমার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, যেটা আমার লোকসভার, তে প্রায় 900 কোটি টাকার আত্মনির্ভরের প্যাকেজ দেওয়া হয়েছে। এছাড়া যুবকদেরকে, শ্রমিক, আমরা যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, 50,000 টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত মুদ্রা লোনের যে ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী যে শুরু করেছেন। গত 6-7 বছরে আমাদের রাজ্যে যুবকরা যারা নিজেদেরকে বেকার বলেন, সকার করার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য মাননীয় মোদীজির কথায় উদ্বুদ্ধ হয়ে ওনার সংকল্প নিয়ে পথ চলা শুরু করেছেন। এমন 26 লাখ নাগরিক ত্রিপুরা রাজ্যে আমরা মুদ্রা লোনের সুবিধা আমরা গ্রহণ করেছি, যার ভ্যালু হচ্ছে 13,746 কোটি টাকা। 13,746 কোটি টাকা গত 7 বছরে আমার ত্রিপুরা রাজ্যের
সাধারণ নাগরিকরা আত্মনির্ভর হওয়ার জন্য, আজীবিকা গ্রহণ করার জন্য সেই কাজগুলো ওনারা করেছেন। এই যে আমি বিষয়গুলি বললাম, এই বিষয়গুলি থেকে কোনো নাগরিক যদি গরিব নাগরিক বঞ্চিত হয়ে থাকেন বিভিন্ন কারণে, যেমন ধরুন বিগত দিনে যে সরকার ছিল, যে সরকারের সমর্থক এবং কট্টর সমর্থক, শুধু সমর্থক হলে হবে না, মিছিল মিটিং করলে হবে না, ভোট দিলে হবে না, একবারে ডান্ডাধারী সমর্থক, যারা ওতপ্রোতভাবে কমিউনিস্টের সঙ্গে যুক্ত ছিলেন, যাদের সরকারে, সংগঠনে, শাসনে, প্রশাসনে যাদের উঠা বসা ছিল, এই ধরনের মানুষকে বললেই একটা ঘর পাওয়া যায়, একটা লোন পাওয়া যায়, কোনো চাকরি পাওয়া, যে কোনো সুবিধা তাদের থেকে পাওয়া যেত। তো আমাদের সরকার আসার পরে অনেক মানুষের ধারণা ছিল যে আমরা তো ভারতীয় জনতা পার্টির মিছিল মিটিং করি না, আমরা বিজেপি করি না, আমাদেরকে কেন সুবিধা দেবে, আমরা কেন সুবিধা পাবো, এই ধরনের জিজ্ঞাসা, এই ধরনের প্রশ্ন মানুষের মধ্যে ছিল। কিছু কিছু মানুষ রয়েছে যে আমার রেশন কার্ডটা আলাদা নেই, আমার জন্য আলাদা বাড়ির জায়গা নেই, আমি কি করে বাড়ি পাবো। এবং এইভাবে যে সাধারণভাবে প্রত্যেকটা নাগরিকদের সরকারের সুবিধা পাওয়া যায়, অন্যদের মধ্যে ধারণা ছিল না। তো ত্রিপুরা থেকে গোটা দেশে বিভিন্ন জায়গায় গত 9 বছরের যে কাজগুলি মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে ডেভেলপমেন্টের জন্য, আমাদের আত্মনির্ভরের জন্য, আমাদেরকে সম্পূর্ণতা দেওয়ার জন্য অন্ত উদয়ের ভাবনা নিয়ে উনি শুরু করেছেন, কিছু কিছু মানুষ হয়তোবা সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছেন, এটা প্রধানমন্ত্রীজির ধারণা। তো উনি বলছেন যে গত 9 বছর আমি যে কাজ করেছি, যারা যারা বঞ্চিত হয়েছেন, কারা কারা পেয়েছেন, সেটাও আমি জানতে চাই। যারা পাননি, যারা উপেক্ষিত হয়েছেন, তাদেরকে আমি সব কিছু দিতে চাই। এই সংকল্পনা নিয়ে সংকল্প সে সিদ্ধি উনি বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। দেশের 2,70,000 পঞ্চায়েত, 4,800 নগর পঞ্চায়েত, পৌর পরিষদ, পৌর নিগম, সমস্ত জায়গায় একদিনে একটা আইসি ভ্যান, মোদিজির গ্যারান্টির গাড়ি, সমস্ত ব্যবস্থা নিয়ে একটা পঞ্চায়েতে একদিনে একটা গাড়ি 2টো পঞ্চায়েতকে কভার করবে, সে সংকল্প নিয়ে শুরু হয়েছে। আজকে প্রায় 60 দিন ওটার হয়েছে এবং বিশাল একটা সারা, যেটা সংকল্প যাত্রাটা উৎসব নয়, দেশের নাগরিক এবং আমাদের রাজ্যের জনসাধারণ এটাকে মহোৎসবে পরিণত করেছেন। এই সংকল্প যাত্রা কতদিন পর্যন্ত চলবে? এই সংকল্প যাত্রা 2023-এর 15 নভেম্বর থেকে 26শে জানুয়ারি পর্যন্ত থাকবে। আমি আমার রাজ্যের, আপনার চ্যানেলের মাধ্যমে আমার রাজ্যের যারা নাগরিক রয়েছেন, যারা সমাজের জন্য কাজ করতে চান, জনপ্রতিনিধি, বাজার কমিটি, ব্যবসায়ী কমিটি, আমাদের ক্লাব থেকে শুরু করে প্রত্যেকটা দায়িত্বপূর্ণ নাগরিক যারা রয়েছেন, সবার কাছে অনুরোধ থাকবে এবং আমার দলের যারা পৃষ্ঠা প্রমুখ থেকে সংগঠনের বিভিন্ন পদে যুক্ত রয়েছেন, দায়িত্বে রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব 25শে জানুয়ারির মধ্যে আমাদের পঞ্চায়েতে গাড়ি চলে গেছে, গাড়ি কোথায় পাবো সেটা চিন্তা করবেন না। যদি কোনো কিছু মানুষ ঘর থেকে, জল থেকে, শৌচালয় থেকে, উজ্জ্বলার গ্যাস থেকে বঞ্চিত থাকেন, আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত থাকেন, আপনারা সবাই কাগজপত্রগুলি তৈরি করে আপনারা বিডিওর সঙ্গে যোগাযোগ করুন। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন হচ্ছে ভারতকে বিকশিত করতে হবে, 2047-এর একটা শপথ আমরা নিয়েছি। উপনিবেশিকের মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের সম্পূর্ণ ভারত নির্মাণ করতে হবে এবং সম্পূর্ণ ভারত, বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত যদি নির্মাণ করতে হয় আমাদের প্রত্যেককে সম্পূর্ণ হতে হবে। তো প্রত্যেককে সম্পূর্ণ হতে গেলে এই যে সুবিধাগুলি, 17টা গ্রামীণের জন্য 17টা এবং শহরের জন্য 20টা, তার বাইরে আমাদের জনজাতিদের জন্য আলাদা 5টা বিষয় রাখা হয়েছে। সিকেল সেল অ্যানিমিয়া, জনজাতিদের জন্য পাট্টার ব্যবস্থা, যারা সেলফ হেল্প গ্রুপের মধ্যে রয়েছেন বন্ধনের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যকে কীভাবে মার্কেটিং করা যায়, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বন্ধন রেজিস্ট্রেশন করে। এছাড়া রেসিডেন্সিয়াল যে একলব্য বিদ্যালয়, তার মধ্যে এনরোলমেন্ট কীভাবে করা যায় এবং জনজাতি স্টুডেন্টদেরকে কীভাবে স্টাইপেন্ডের ব্যবস্থা করা যায়, এমন 5টা বিষয় এই যে আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রার মধ্যে যেটা ওভারঅল রয়েছে, তার বাইরে এই 5টা বিষয় আমাদের জনজাতিদের জন্য রয়েছে। এর বাইরে আরেকটা বিষয় আপনারা জানলে খুশি হবেন, আপনারা জানেন, তারপর আমি বলছি যে প্রত্যেকটা রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা সবসময় ভোটের রাজনীতি করেন।
আমার কিভাবে ভোটটা কালেকশন করতে হবে, সবচেয়ে বড় সংখ্যায় মানুষকে কিভাবে আমি মানে আমার লোভনীয় বিষয় দিয়ে তাদেরকে প্রলুব্ধ করতে পারবো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে সেগুলো করছেন না। ওনার উদ্দেশ্য হচ্ছে যে ভারতের প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা কাস্ট ক্রিড যতটা রয়েছে প্রত্যেককে আমি তার অধিকারকে সুনিশ্চিত করতাম। মানুষ আমাকে সেই সুযোগটা দিয়েছেন। সেই সংকল্পকে পাথেয় করে মাননীয় প্রধানমন্ত্রীজি একটা অভিনব, যেটা চিরাচরিত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যারা রাজনৈতিক পণ্ডিত তারা সেটা কখনো ভাবেননি, স্বাধীনতার ৭৬ বছরে যে দেশের 18টা রাজ্য, একটা কেন্দ্রশাসিত রাজ্য 19টা, ভারতবর্ষের 28 লাখ জনসংখ্যা যারা লুপ্তপ্রায় এবং সংখ্যায় খুব কম সারভাইভ করছেন, জনজাতি গোষ্ঠীর নাগরিক এবং 7 লক্ষ হাউস হোল্ড, তাদের জন্য 24,104 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং আমরা আমাদের রাজ্যে একটা জনগোষ্ঠীকে আমরা সেটাতে 75টা জনগোষ্ঠীর মধ্যে আমরা পেয়েছি, সেটা হচ্ছে ব্রু রিয়াং জনগোষ্ঠী। এবং কোনো কোনো জায়গায় 2000, 1200, 800 জনসংখ্যা রয়েছে। আমাদের নর্থ ইস্ট আরেকটা রাজ্য মণিপুর, সেটাতে নাগার কমিউনিটির একটা সাব কাস্ট ট্রাইব রয়েছে, ওদের জনসংখ্যাটা হচ্ছে 4000। আমাদের রাজ্যের আমরা সে পিএম জনমন, এই যে 24,104 কোটি টাকার প্রকল্প উনি করেছেন, তার মাধ্যমে রিয়াং যারা আমরা রয়েছি, আমাদের ব্রু রিয়াং যারা আমার রয়েছে এবং যে 75টা জনগোষ্ঠী, তাদের জন্য কি তাদের ঘরের প্রয়োজন হচ্ছে, তাদের ঘর দেওয়া হবে। তারা পরিবারে কেউ জব করে না এবং পাকা বাড়ি নেই, শুধু এটাই ক্রাইটেরিয়া। নর্মাল ক্রাইটেরিয়াতে ঘর পেতে গেলে 14টা ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হয়, কিন্তু জনজাতি এই গোষ্ঠীগুলির জন্য 2টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, পাকা বাড়ি নেই আর তাদের চাকরি নেই। তারা ঘর পাবেন এবং ঘরের জন্য 1.5 লক্ষ টাকা বরাদ্দ, তাদের জন্য 2.5 লক্ষ টাকা বরাদ্দ, এবং ঘরের সঙ্গে একটা শৌচালয় থাকবে, আধুনিক শৌচালয় থাকবে। এর বাইরে জলের ব্যবস্থা থাকবে, কারেন্টের ব্যবস্থা থাকবে, তাদের জন্য উজ্জ্বল আর গ্যাসের কানেকশন থাকবে। আর কি ব্যবস্থা রেখেছেন তার মধ্যে পিএম জনমন, 8-10টা রিয়াং বাড়ি রয়েছে, তাদের যদি কোনো রাস্তাঘাট না থাকে রাস্তাঘাটের ব্যবস্থা থাকবে। 40-50টা বাড়ি থাকবে, তাদের জন্য অঙ্গনওয়াড়ি সেন্টার থাকবে না, তাদের জন্য অঙ্গনওয়াড়ি সেন্টার অন দ্য স্পট স্যাংশন থাকবে। তাছাড়া যদি শখানেক পরিবার থাকে, কমিউনিটি সেন্টার, যে কমিউনিটি হল, এসব ব্যবস্থা নেই, তাদের জন্য সেই ব্যবস্থা অন দ্য স্পট স্যাংশন থাকবে। তার জন্য এত টাকা, এত অর্থ বরাদ্দ করা হয়েছে। তো ওভারঅল দেশের প্রত্যেকটা নাগরিককে কথা ভাবনা চিন্তা করে সেই সুবিধাগুলি দেওয়ার কাজ চলছে। আমাদের রাজ্যে এখন পর্যন্ত প্রায় 2,20,000-এর উপরের নাগরিকরা এই প্রধানমন্ত্রীর যে বিকশিত ভারত সংকল্প যাত্রায় অংশগ্রহণ করেছেন। আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার একজন সদস্য, আপনার ওপর একটা বিরাট দায়িত্ব রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে এই সংকল্প যাত্রার দায়িত্বটা কি শুধু ত্রিপুরা, নাকি গোটা অন্যান্য দেশের মানে এই দেশের অন্যান্য রাজ্যের প্রতিও রয়েছে? দেখুন, আমাদের যদি সরকারি কোনো কার্যক্রম থাকে, আমরা যেই জায়গাতে যাই, যেমন আমি তিরুচিরাপল্লিতে আমি গেছি, সেই জায়গাতে আমাকে একটা কার্যক্রম দেওয়া হয়েছে। প্রত্যেক দিনে আমরা যদি স্টেটে থাকি, বিশেষ করে প্রত্যেক এমপিকে অ্যাজ এ মন্ত্রী হিসাবে নয়, প্রত্যেক মেম্বার অফ পার্লামেন্ট যারা লোকসভা রয়েছে তাদেরকে নিজের লোকসভা দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা যারা মন্ত্রী রয়েছি আমাদেরকে নিজের লোকসভার বাইরে আরও আলাদা 2টা লোকসভা দেওয়া হয়েছে। আমাকে ওয়েস্ট বেঙ্গল, মথুরাপুর এবং জয়নগর লোকসভা দেওয়া হয়েছে। 3 দিন করে থাকতে হবে। তার জন্য আমি একটাতে 3 দিন থেকেছি, আর একটা বাকি রয়েছে নিজের লোকসভার বাইরে। এছাড়া আমরা সরকারি কার্যক্রমে যখনই কোনো জায়গাতে যাই, সেই বিকশিত ভারত সংকল্প যাত্রাতে আমাদের অংশগ্রহণ করতে হবে প্রত্যেক মন্ত্রী। রাজ্যসভার যারা এমপি রয়েছেন তাদেরকে নিজের রাজ্যের বাইরে কিছু কিছু, সবাই কেন, কিছু কিছু যারা মন্ত্রী রয়েছেন, বিশেষ করে প্রমিনেন্ট রাজ্যসভার সদস্যরা রয়েছেন, যেমন আমাদের রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনাকেও 3টা নিজের রাজ্যের বাইরেও 3টা লোকসভা ওনাকে দেওয়া হয়েছে। আসামের একটা, বরপেটা, এবং হরিয়ানাতে 2টা দেওয়া হয়েছে ওনাকে। তো সবাইকে ডিস্ট্রিবিউশন রয়েছে। আমারও ওয়েস্ট বেঙ্গলে 2টা লোকসভা দায়িত্ব রয়েছে। তো আপনি তো দেখছেন মূল বিষয়টা একেবারে মূল কেন্দ্রবিন্দুতে থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে স্ট্রাকচার করেছিলেন, এই রূপরেখাটা তৈরি করেছিলেন, অন্যান্য রাজ্য কি ঠিক সেইভাবেই সফল রূপায়ণ হবে? দেখুন, প্রধানমন্ত্রীর যে প্রকল্পগুলি, আমি আমার পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা তো আবাস যোজনাতে, এটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা থাকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখেছি বাংলা আবাস যোজনা। তো অনেকের সঙ্গে আমি কথা বলেছি মথুরাপুর যখন আমি গেলাম, যে আপনি তো বাংলা আবাস যোজনা পেলেন, 1,30,000 টাকা ক্যাশ দেওয়া হয়,
ওনার ডিবিটি করে, কিন্তু লেখা আছে 1,20,000 টাকা। তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনাকে 1,20,000 টাকা দেওয়া হয়েছে? আমরা তো অন্যান্য জায়গায় 1,30,000 টাকা দেওয়া হয়। বলে না, প্রথমে আমাদেরকে 10 লাখ টাকা দিচ্ছে না, 10,000 টাকা দিচ্ছে না, মানে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা দিচ্ছে। এরপরেও 1,20,000 টাকা লেখা রয়েছে, আমি পেয়েছি 1,10,000 টাকা, মানে 20,000 টাকা গায়েব করে দিয়েছে ওরা, যেটা কমিশনের কাটমানি সরকার। এছাড়া 98 ডেজ, 98 দিন আমি যে কাজ করছি, আমি খাবো কোথায়? যে আমি আমার পরিবারের, আমার ঘরের জন্য আমি কাজ করছি, আমি গরিব মানুষ, তো আমার হাজিরাটা কোথায় পাবো? তার জন্য নিজের বাড়িতে নিজে কাজ করবেন, আপনাকে মনরেগার যে হাজিরা, সেই হাজিরাটা আপনাকে, ম্যান্ডেজটা আপনাকে দেওয়া হয়। তার হিসাবে আমরা লক্ষ্য করেছি প্রায় 28 থেকে 29,000 টাকা প্রত্যেকটা ঘর প্রাপক তাকে দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গলে সেটা 28-29,000 টাকা দেয় না, যাকে 15,000, কাউকে 16,000, যাকে যেটা দিয়ে সম্ভব সেটা দিচ্ছেন। তাছাড়া আমাদের রাজ্যে মানে যেটা লাকড়ির ঘর, এখন তো মানুষের গ্যাসের মধ্যে আমরা অ্যাডাপ্টেড হয়ে গেছি। আপনারা যদি গ্রামে গঞ্জে কখনো দেখেন, তাহলে লাকড়ি রাখার জন্য একটা ঘর থাকতো আমাদের, এবং গোচালা থাকে, সেটার মধ্যে ঠিকমতো বেড়াটা থাকে না, কিছু পালা থাকে, কিছু বাঁশের দিয়ে থাকে। আমি এই ধরনের ঘর ওয়েস্ট বেঙ্গল অনেক দেখেছি। এবার সবসময় যখন যাই, এবং ওয়েস্ট বেঙ্গলে আমরা সভ্য সমাজের মানুষ, আমরা পাকা বাড়ির কথা বলছি, এবং আমাদের রাজ্যে প্রায় 4 লাখের উপরে পাকা বাড়ি এখন পর্যন্ত নির্মাণ হয়েছে। আমরা ছোট স্টেট হতে পারি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখনও আমরা যখন যাই, শহর থেকে একটু 20-25 কিলোমিটার শহরের ব্যারিগেডটা থেকে একটু বেরিয়ে গেলে দেখা যায়, মা একটা তিরপল দাও, মানে মাথাটা গুজার জন্য একটা তিরপল, একটু পলিথিন এখনও মানুষ চায়। তো শুধু আমি ওয়েস্ট বেঙ্গলের কথাটা বলছি, যেই স্টেটে আমাদের সরকার নেই, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সেটা করতে দেয়নি, কোনো গাড়িকে ঢুকতে দেওয়া হয়নি এটা। আর অন্যান্য স্টেটে যতটুকু সম্ভব হচ্ছে করা হচ্ছে, কিন্তু যারা করছেন ভালোই করছেন, এবং নিজের রাজ্যের মানুষের ডেভেলপ করার সেন্ট্রাল গভর্নমেন্টের যতটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে, সেগুলি সব সরকারের, যে কোনো সরকার যে রাজ্যে থাকবে সেগুলি নেওয়া উচিত, এটা আমি মনে করি। একেবারে সংকল্প যাত্রার শেষ দিকটায় আমরা চলে এসেছি। আপনি যেটা বললেন যে 26শে জানুয়ারি সংকল্প যাত্রার শেষ দিন ধার্য করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠান বা অন্যান্য বিভিন্ন জায়গায় আপনি চষে বেরিয়েছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। কতটা মানুষের কাছে পৌঁছাতে পারলেন এই সংকল্প যাত্রাকে? দেখে আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি যত জায়গাতে গেছি, আমার কার্যকর্তাদের এবং সাধারণ নাগরিকদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি, এবং সবাইকে অনুরোধ করব, আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ যে আমরা মানুষকে কিছু দিতে চাই, তার জন্যই তো রাজনীতি করি। সে দেওয়ার জন্য স্কোপ, একটা সুযোগ প্রধানমন্ত্রী আমাদেরকে করে দিয়েছেন। তার জন্য আমি প্রথমে বলেছি যে আমরা প্রত্যেকটা নাগরিক যারা সমাজের জন্য কাজ করতে চাই, সে ব্যবসায়ী হতে পারে, ক্লাবের হতে পারে, আপনারা সংবাদ জগতের হতে পারেন, প্রত্যেকটা অংশের নাগরিকদের আমি বিনম্রভাবে অনুরোধ করব, আমার পৃষ্ঠা প্রমুখ থেকে আমার জনপ্রতিনিধি, পঞ্চায়েতের থেকে পার্লামেন্ট পর্যন্ত সবাইকে, আপনারা বিকশিত ভারত সংকল্প যাত্রাটাকে নিয়ে একটু সিরিয়াসলি, একটা সুযোগ রয়েছে, সেটা আপনারা গ্রহণ করুন। সবাইকে দল দেখবেন না, ধর্ম দেখবেন না, জাত দেখবেন না, সেটা প্রধানমন্ত্রীর আহ্বান। যে আমারও পরীক্ষা, গত 9 বছরে আমি মানুষের জন্য যে কাজ করেছি, সে আমারও একটা পরীক্ষা যে আমি কতটা কাজ করেছি, যে প্রধানমন্ত্রী সেটা চাইছেন। তাছাড়া এর মধ্যে আরেকটা বিষয় রেখেছেন যে লাখপতি দিদি, আমাদের রাজ্যে প্রায় 108টা CLF রয়েছে। CLF মানে ক্লাস্টার লেভেল যে টিম আমাদের সেলফ হেল্প গ্রুপের। তো আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আমাদের রাজ্যে উনি যে লাখপতি দিদির কথা বলছেন, 2025-এর মধ্যে 2 কোটি মায়েদেরকে আত্মনির্ভর করা, তার পরিবারে 1 লক্ষ টাকা বছরে উনি রোজগার করবেন। এটা বিশাল বিষয়। 2 লক্ষ মহিলা 1 লক্ষ টাকা করে ইয়ারলি উনি রোজগার করবেন, মানে একজনের রোজগারে সংসারটা চলে না। গ্রাম স্বরাজ, প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা পরিবারের হাতে রোজগার, সেটার প্রধানমন্ত্রীর সংকল্প, সেটাকে অন্যরা অন্যভাবে নেন। রোজগার মতলব আমাদের যারা কংগ্রেস করেন, যারা CPM করেন, অন্যান্য দলের সঙ্গে রয়েছেন, তাদের কাছে রোজগার হচ্ছে একটা সরকারি চাকরি, সেটা থাকবে কি থাকবে না সেটার কোনো নিশ্চয়তা নেই, এবং সেটা থেকে ওর কতটা সার্ভিস হবে এবং রাজ্যের কতটা সার্ভিস হবে, রাষ্ট্রের কতটা কল্যাণ হবে, সেটা ওরা কল্পনা করেন না। তারা কল্পনা করেন মানুষকে কিছু দিয়ে শুধু পার্টির জন্য খাটানো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেটা মুদ্রা লোন বললাম, গত 9 বছরে যদি আমরা
ত্রিপুরা রাজ্যে আমরা রোজগারের 1 লক্ষ টাকা করে 1 লক্ষ লোককে রোজগার দিই, তাহলে 9 লক্ষ লোককে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে 2 কোটি জব দেওয়ার কথা, রোজগার দেওয়ার কথা উনি বলেছেন। অনেকে সেটাকে জব বলে, সেটা হচ্ছে রোজগারি করা, স্বরোজগারি করা, আত্মনির্ভর করা। আমরা 26 লাখ লোককে মুদ্রা লোন দিয়েছি আমরা, যেটা আমি বললাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে সুবিধা দেওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে রয়েছে। আগামী 26 জানুয়ারি পর্যন্ত আমরা সবার কাছে গিয়ে সেই বিষয়টাকে প্রচার করব। আমরা কি দিতে পারবো, প্রধানমন্ত্রী আবাস, তার এনরোলমেন্ট করতে পারবো, আয়ুষ্মান ভারতের কার্ড, যারা আমরা প্রায়োরিটি হাউস হোল্ড, যারা আমরা অন্নপূর্ণা অন্তোদয় যোজনার কার্ড রয়েছে, আমরা 100% আয়ুষ্মান ভারতের কার্ড পাবো। এবং ধীরে ধীরে যারা বিপিএল রয়েছে তাদেরকেও সেই জায়গায় আওতায় আনা হবে, ধীরে ধীরে, এখনই না, সেটাও করা হবে। যাদের কাছে আমাদের বিপিএল কার্ড রয়েছে, প্রায়োরিটি হাউস হোল্ডের কার্ড রয়েছে, আমরা 100% উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশান পাবো, সেগুলি আমরা মানুষকে দেব। যাদের কাছে আমাদের যে কোনো মানুষ, আমরা অটল পেনশন যোজনায় 18 থেকে 40 বছর পর্যন্ত প্রিমিয়াম দিয়ে অটল পেনশন যোজনার আমরা সুবিধা নিতে পারি। আমরা সবাই নির্মাণ শ্রমিকের সুবিধা নিতে পারি, ই শ্রম কার্ডের সুবিধা নিতে পারি, শ্রমযোগী মানধন প্রকল্পের সুবিধা নিতে পারি। প্রধানমন্ত্রী যে বিমা যোজনা, যে সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি জীবন যোজনা, সেগুলি সুবিধা নিতে পারি। যারা মৃত্যু হলে 2 লক্ষ টাকা, অ্যাক্সিডেন্ট হলে 50,000 টাকা, সেই ব্যবস্থাতে যাতে আমরা আওতায় আসতে পারি। তাছাড়া পোষণ অভিযান, প্রত্যেকটা নাগরিকের পোষণ অভিযানের, যে শিশু থেকে মহিলা, তাদেরকে পোষণের অভিযানের আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এই ব্যবস্থাগুলি আমাদের কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি, সেই ব্যবস্থা আমাদের এই বিকশিত ভারত সংকল্প যাত্রার মধ্যে রয়েছে। অন দ্য স্পট সমস্ত কিছু দিতে পারবো, আর তার গ্যারান্টির, মোদিজির গ্যারান্টির গাড়ি সেটা দেবেন, যে সেটাই গ্যারান্টি। আর প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা প্রকল্পের সুবিধা আমি অন দ্য স্পট দেবো, কিন্তু একটা প্রকল্পের সুবিধা আমি মে মাসে দেব, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রত্যেকটা সুবিধা আপনারা অন দ্য স্পট পেতে পারেন। আর একটা সুবিধা শুধু, প্রধানমন্ত্রী আবাস যোজনার এনরোলমেন্টটা এখন করবেন, কিন্তু আপনারা ঘরের স্যাংশনটা মে মাসে পাবেন। এটা যে পাবেন, এটার গ্যারান্টি পাওয়ার গ্যারান্টিটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী মোদিজি। তাই সবাইকে অনুরোধ করব, বিকশিত ভারত সংকল্প যাত্রাটা একটা অভিনব, অদ্ভুত। যারা একটা প্রধানের কাছে যাওয়া আমাদের জন্য দুষ্কর ছিল, আগরতলা শহরে যারা রয়েছি, একজন কমিশনারের কাছে যাওয়া, কর্পোরেটরের কাছে যাওয়া আমাদের কাছে দুঃস্বপ্নের মতো ছিল। যারা দল করেন এবং দলের প্রথম সারির নেতৃত্ব, তারাই তাদের কাছে যেতে পারেন। আজকের দিনে প্রত্যেকটা নাগরিকের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে উনি বলছেন যে আমি আপনাদের পরিবারের একজন, আমি চাই আমার পরিবারের সবাই সুখী সমৃদ্ধশালী হবে, সম্পূর্ণ হবে, আত্মনির্ভর হবে। সেই সংকল্প নিয়ে প্রত্যেকটা পঞ্চায়েতে মোদিজির আইসি ভ্যান, প্রধানমন্ত্রীর গ্যারান্টির গাড়ি এসে পৌঁছেছে। যদি কোনো পঞ্চায়েত সেই সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন, গাড়ি আপনার পঞ্চায়েত থেকে বেরিয়ে এসেছে, আপনি কষ্ট পাবেন না। সবাইকে একটা করে কাগজপত্র নিয়ে আপনি বিডিও অফিসে যাবেন। 25-26 তারিখ পর্যন্ত সমস্ত কিছুর আপনার ওয়েবসাইট খোলা থাকবে, এবং এই ওয়েবসাইট খোলার মধ্যে দিয়ে আমরা এনরোলমেন্ট করব, আমরা নিজেদের নাম নথিভুক্ত করব, ভালোভাবে অন্যদেরকে নথিভুক্ত করতে আমরা সহযোগিতা করব। তাছাড়া যেটা বললাম, মহিলাদেরকে আত্মনির্ভর হতে গেলে যে সেলফ হেল্প গ্রুপ আমাদের রাজ্যে, আমাদের সরকার আসার আগে 4000-এর মতো সেলফ হেল্প গ্রুপ ছিল, যার মধ্যে 3600 মহিলা, 600 পরিবার, 3600 পরিবার তার সঙ্গে যুক্ত ছিল। আজকের তারিখে আমাদের রাজ্যে সেলফ হেল্প গ্রুপের সংখ্যা হচ্ছে 51,000-এর উপরে, মানে 51,432। আর অর্থ হচ্ছে প্রায় 50,000 পরিবারকে আমরা যুক্ত করেছি, এবং যারা বাকি রয়েছেন আপনারা তাতে অংশগ্রহণ করবেন। তার মাধ্যমে কি সুবিধা, 1 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত মাত্র 4% ইন্টারেস্ট থেকে 6% ইন্টারেস্টের মাধ্যমে আমরা টাকা নিই, এবং আমরা স্বরোজগারি হচ্ছি। এবং যারা দিদিদেরকে অনেকে জিজ্ঞেস করলে বলে কে টাকা দিয়েছে, TRLM টাকা দিয়েছে, কেউ বলছে বিউরা টাকা দিয়েছে, কেউ বলছে CLF টাকা দিয়েছে। আমি বলবো যে CLFও টাকা দেয়নি, বিউ দেয়নি, কারণ আমরা যখন যাই কোনো ব্যাংকে, 2টা গ্যারান্টার ছাড়া আমাদেরকে কোনো লোন দেওয়া সম্ভব হয় না। তো সেই জায়গায় দেশের প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপের প্রত্যেকটা মহিলার যে লোন পাচ্ছেন 1 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত, আপনাদের লোনের গ্যারান্টার হচ্ছে আপনার প্রধানমন্ত্রী মোদিজি।
মোদি হচ্ছে আপনাদের গ্যারান্টার। তো আপনারা ত্রিপুরা রাজ্যে আপনাদেরকে আমি শেয়ার করছি 51,432টা সেলফ হেল্প গ্রুপের মধ্যে প্রায় 83,000 আমাদের মায়েরা রয়েছেন, 83,000 আমার বোনেরা রয়েছেন, যে দিদিরা 83,424 জন লাখপতি দিদি গত 6 বছরে আমাদের রাজ্যে তৈরি হয়েছে, মানে যারা বছরে 1 লাখ টাকা রোজগার করেন। তো আমাদের লক্ষ্য হচ্ছে আমরা 2025 পর্যন্ত আমরা সেটাকে 2 লক্ষ করব। আমি আশা করব 2 লক্ষ না, এর থেকে অনেক বেশি হবে। কিছুদিন আগে শুধু একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ইংরেজি 5 তারিখ পর্যন্ত যে সরস মেলা আমাদের আগরতলা অনুষ্ঠিত হয়েছে হাঁপানিয়াতে মেলা প্রাঙ্গণে, শুধু গোমতী জেলা থেকে যে দিদিরা এসছেন তারা 4 তারিখ পর্যন্ত, 8 তারিখে মেলা শেষ হয়েছে, 4 তারিখ পর্যন্ত 35 লক্ষ টাকার তাদের নিজের প্রোডাক্ট যেটা উৎপাদন করেছেন তারা বিক্রি করেছেন। তো এটা লাখপতি দিদি তৈরি করার যে একটা প্রচেষ্টা, সেটাতে আমরা অনেকাংশে সফলতার সঙ্গে কাজ করছি। এবং এই সরকারের দ্বারা ডবল ইঞ্জিনের সরকার রয়েছে বলে, রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে বলে সেটা সম্ভব হয়েছে। কেন্দ্র এবং রাজ্যে একটা সরকার থাকলে কত বেশি বেনিফিট পাওয়া যায় সেটা আমাদের রাজ্য, ছোট রাজ্য, সেটা প্রমাণ করেছে বিভিন্ন ক্ষেত্রে। এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রীজি আগামী 2 বছরের মধ্যে দেশের 15,000 মহিলাদেরকে ড্রোনের প্রশিক্ষণ দেওয়াবেন এবং শুরু হয়েছে এটা। সেটা হচ্ছে নমো ড্রোন দিদি। নমো দিদি, নমো মতলব মহিলাদেরকে সম্মান করানো, মহিলাদেরকে আত্মনির্ভর করা, তার আত্মমর্যাদা বৃদ্ধি করা, যে আমরা অনেক কিছু করতে পারি, আমাদের মধ্যে ক্ষমতা ছিল, সেটা ক্ষমতাকে আমাদের সঙ্গে, আমার ক্ষমতা একজন মহিলার সঙ্গে মহিলার যে ক্ষমতা, মহিলার যে আত্মবিশ্বাস, সেটার সঙ্গে পরিচিতি আমাদেরকে মোদিজি করে দিয়েছেন। তো আজকের দিনে নমো ড্রোন দিদি একটা অভিনব প্রচেষ্টা, এবং তার মাধ্যমে 15,000 বোনদেরকে ড্রোনের ট্রেনিং, ড্রোনের মাধ্যমে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ড্রোনকে আমরা কন্ট্রোল করব, এবং এই ড্রোনের মাধ্যমে সার ওষুধ কৃষিকাজে আমরা সেটাকে ব্যবহার করব। কম সময়ে অনেক বেশি কাজ হবে এবং সার ওষুধ ছড়ানোর একটা সুন্দর ব্যবস্থা থাকবে। মহিলারা তার মধ্যে আত্মনির্ভর হবেন, রোজগারি হবেন এবং তারা টেকনিক্যালি সাউন্ড হবেন। 15,000 সঙ্গে 15,000 মহিলাকে আরও হেল্পার হিসাবে ট্রেনিং দেওয়ানো হবে আগামী 2 বছরের মধ্যে। যে এই পদ্ধতিগুলি করা হয়েছে তার মাধ্যমে গোটা দেশের প্রত্যেকটা অংশকে, প্রত্যেকটা সেক্টরকে অ্যাড্রেস করে তাকে আত্মনির্ভর করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। 2047 সালের মধ্যে আমরা একটা শপথ নিয়েছি, প্রত্যেকটা বিকশিত ভারত সংকল্প যাত্রায় আমরা আমাদের উপনিবেশিক যে মানসিকতা, বিদেশি মানসিকতা, তার থেকে বেরিয়ে আসব। আমাদেরকে যারা রক্ষা করছেন, আমাদের সেনা, আমাদের পুলিশ, আমাদের জওয়ান, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, আমাদের দেশের প্রতি আমাদের ত্যাগ থাকবে, এবং আমরা সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সঙ্গে থেকে দেশকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গৌরবশালী, পরম বৈভবশালী রাষ্ট্র আমরা 2047-এর মধ্যে নির্মাণ করব। সেই সুপ্ত অঙ্কুর, সুপ্ত বীজটা, একটা ছোট্ট বীজ হচ্ছে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা, ভারতকে স্বনির্ভর করার লক্ষ্যে। ধন্যবাদ।